সবাইকে টাটা দিয়ে চলে আসলাম আমরা। ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। সত্যি খুব সুন্দর কেটেছে এই 10 দিন। এদিকে কাব্য ভাবছে চিৎকার দেওয়ার আসল কাহিনী, চিৎকার না দিলে কি প্রতিদিন মাইশা ভয় পেয়ে জড়িয়ে ধরতো কাব্যকে? এসব ভেবে মনে মনে হাসলো কাব্য। হঠাৎ করে ভাইয়াকে এই হাসার কারণ হঠাৎ করে ভাইয়ার এই হাসার কারণ বুঝলাম না আমি। কিছু জিজ্ঞেস না করে আমিও চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎই গাড়ি থামিয়ে দিল কাব্য ভাইয়া। আমরা কি এসে পড়েছি? সামনে তাকিয়ে দেখলাম এটা একটা মাঝ রাস্তা, কিন্তু ভাইয়া মাঝ রাস্তায় গাড়ি থামালো কেন? হঠাৎ মাঝপথে গাড়ি থামানোর বিষয়টা বুঝলাম না আমি। কাব্য বলে উঠল, গাড়ি থেকে নাম। আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? না আমাকে, তারপর বলছে। গাড়ি করে যাওয়া যাবে না? এত কথা কেন বলছিস তুই? তোকে মেরে ফেলবো না? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। এই বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসলো, হাতে কিছু ব্যাগ। তারপর মাইশের কাছে এসে বলল, চল। আমিও আর কিছু না বলে চুপচাপ কাব্যের পিছনে চললাম। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখানে থেকে হাঁটতেছিলাম। আশেপাশের পরিবেশ দেখে গা ছমছম করে উঠল আমার, কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যর কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলে দেখতে পাবি। আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকবো। আমি অবাক হয়ে বললাম, আজকে কি বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমরা কি এখানে একা একা থাকবো? একা কোথায়, আমি আছি না, আর সাথে তোর প্রাণপ্রিয় ভূতেরও তো আছে। কাব্যর কথা শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তারপর উঠে বললাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে ভালো চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল, কিছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ের কথা শুনে কেন জানি না খুব ভালো লাগলো আমার। আমিও আর কোনো কিছু বললাম না, না ভেবে ভাইয়ার হাত ধরে চললাম। কুড়ে ঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো, কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভিতরে ঢুকে বলল, এগুলো সব পরিষ্কার কর। কাব্যর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর বললাম, কি? তুই কি কানে শুনিস না? আমি পারবো না। তুই সত্যিই পারবি না? আমি পারবো না। কাব্য আমার দিকে এগিয়ে আসতে আসতে লাগলো। হঠাৎ করে কাব্যর সামনে কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পিছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি মাত্র? তুই সত্যি পারবি না? মনে হয় না। না মানে বাদ দিয়ে অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর কি না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎ পিছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পিছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে আসছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে লাগলো। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেলেছি। পারবো, আমি সব পরিষ্কার করছি। কাব্য মাইশার কথা শুনে মুচকি এসে বলল, এই তো গুড গার্ল। এতটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম।
আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম, রেনু খালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশিক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণটা ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেলে গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাহিরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ চোখ গেল কাব্য ভাইয়ার দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমায় একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটাই ওইখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ার কাছে সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো কি খাবে? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সেই সকালবেলা খেয়েছি, এখন পর্যন্ত কিছু খাইনি। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। বিনিময়ে কাব্য বলে উঠল, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। আমি কি ঘাস খাবো? হুম। এইটুকু বলে ভাইয়া হন হন করে চলে যেতে লাগলো। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ শুরু করলো। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেমন যেন শরীর শিউরে উঠল। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাড়তে লাগলো, আর আমিও খুশি মনে ভিজতে লাগলাম। বৃষ্টি বরাবরই আমার ফেভারিট, আর বৃষ্টিতে ভিজতে তো আরও বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভাইয়া চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজবো না। আরে ভিজো না, কিছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চামোগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি সেও মাইশার সাথে বৃষ্টিতে ভেজার মজা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মাইশা আকাশের মেঘের ডাক শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মাইশা কাব্যকে। সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা এসে গ্রাস করলো কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল। হঠাৎই করে কাব্যের এমন কাজে অবাক মাইশা, কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছুই নেই, জামাইরেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো ধরি নেই। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পরক্ষণেই কি হচ্ছে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনেই এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করলো। দুজনের মধ্যেই নীরবতা এসে ভর করলো, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজনে একসাথে হাঁচি দিতে শুরু করলো। থরথর করে কাঁপছি আমি, ভেজা শরীরে পুরো জমে গেছি। আমার সামনে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য। বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই কাব্য আগুন জ্বালিয়ে বলল, এবার আর শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছে। আমি কাব্যর কথা শুনে মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আমার কিছু না বলে চলে গেল। আমি আর আগুনের কাছে থেকে কিছুটা উপরে হাত রেখে শীত কমাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য, নিজের কাজে নিজেই লজ্জিত। অবশ্য যেটা হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে।
এইভাবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলল সে। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছন দিকে দৌড়াতে লাগলো। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত ভূত। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণেই মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? ওখানে ভূত আছে। কি এই সন্ধ্যাবেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে ওখানে কেমন যেন ছমছম করছে। এই বলে কাব্যকে ছেড়ে দিলাম। তারপর ঠোঁটে কামড় দিয়ে বললাম, না মানে ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তাই নাকি আমাকে জড়িয়ে ধরার ধান্দা? হ্যাঁ, কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কানে শুনতে পাসনি? কি? আচ্ছা ঠিক আছে যাও, এত বড় মিথ্যা কথা বললে তুমি। আজ থেকে তোমায় আর কোনো দিন জড়িয়ে ধরা তো দূর, তোমার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব রেখে থাকবো। পুরো এক শ্বাসে কথাগুলো বলে কাব্যর কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হনহন করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে শয়তানটার বলে কি না ওকে জড়িয়ে ধরার বাহানায় করছি। আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরছি তাহলে কারেন্টের তারকে জড়িয়ে ধরমো, তারপরেও তোরে ধরবো না শালা হনুমান। এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে, তার হাসি যেন থামছেই না। মাইশাকে এইভাবে রাগাতে তার সত্যি খুব ভালো লাগে, এখন তো খুব লাগছে। এই বলে হাসছে কাব্য। রাত প্রায় 8টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধে, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত 1টা। আগুনের কাছে বসে আছি আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব, না কিছু বলতে পারছি না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল। খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে কি নেই তা আমি খুব ভালো করে জানি, তাই বলছে খেয়ে নে। কাব্যর কথা শুনে আমি আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য এইভাবে মাইশাকে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতে অবস্থা? খিদে থাকলে কি করতে তুই জানিস। এই মুহূর্তে কাব্যর কোনো কথাই নাই, আমি কানে নিলাম না। প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি। সেই সকালবেলা থেকে না খেয়েছিলাম, এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে। বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম। খিদে লেগেছে খিদে লেগেছে এসব ভেবে ফাটাফাট সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এখন খুব ভালো লাগছে। এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আবার মাথায়? কি? না কিছু না, এইভাবে বসে থেকে আজ সারা রাত পার করে দিব। কি তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে থাকবো? হুম। তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছু বললাম না আমি, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম কাব্যর দিকে। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগলো আর আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ ছমছম করছে, হুটহাট শব্দে আসছে, যাতে করে ভয়ে লাগছে। এই মুহূর্তে কাব্যের উপর প্রচুর পরিমাণ রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয় না। এইভাবে জঙ্গলের মধ্যে থাকার অদ্ভুত বিষয়, সারা দিনে কেউ কাউকে দেখতেও পেলাম না। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎ মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা রেখে দিল। এই মুহূর্তে কে এমনটা করলো মোটেও সেদিকে ইন্টারেস্ট নেই মাইশা। সেও তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখানেই কি বসে কাটিয়ে দিবে নাকি? লোকটার কথা শুনে হাসলো কাব্য, তারপর বলে উঠল,
না চাচা। তোমার কথা মতো আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা। চাচিকে নিয়ে কেটেছে কেমন আজকে? কি আর কমু বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে আরো অনেক কিছু করছি, তোমারে কোন যাইব না। ঠিক আছে চাচা, আপনাকে আর বলতে হবে না। এই তাহলে তোমার পিচ্ছি বউ? চাচা খুব মিষ্টি দেখতে। আর শোন, এখানে বসে না থাকে, এখন ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এবারে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আর ওই চাচাই শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। এই জায়গাটা অনেকদিন আগেই দেখেছিল কাব্য। আর এই কুঁড়ে ঘরে থাকতো একজন মহিলা আর একজন পুরুষ। কমজোর হলে তাদের বয়স 60 থেকে 65 হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যের। মাইশাকে নিয়ে এখানে আসার একটা ইচ্ছে জাগে কাব্যের। তারপর আর কি, ওনাদের সব কিছু বলে, কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য, আরও কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি, ওদিকে চাচা চাচি ঘোরাঘুরি করছিল, আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে। আর তার সাথে একে অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা। হঠাৎই দরজায় কারো টোকা পড়তেই ঘুম ভাঙল কাব্যের। তারপর সে মাইশাকেও জাগিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাইরে বের হয়ে গেল কাব্য। কারোর মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙলো আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটায় আমি আছি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্কের কোণায় এসে কথাটা বেজে উঠল আমার। এমন সময়ে কাব্য বলা শুরু করলো, মাথায় বেজে উঠল। তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। আমিও তার কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাহিরে বের হতেই দুজনকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল, ঘুম ভাঙছে তাহলে? আমি ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর মহিলাটা বলল, ওদিকে একটা পুকুর আছে, যাইয়া মুখ ধুইয়া আসো। আমি ওনাদের কথা ওনার দেখানো পথের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় শুধু একটা কথাই বাজছে, ওনারা আসলে কোথা থেকে হাঁটতে হাঁটতে একটা পুকুরে দেখা পেলাম। কাব্য বলেছিল, আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, ঠিক আছে? ভাইয়ার কথা শুনে আমি মাথা নাড়ালাম। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইসো, ওইখানে একখান গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমিও ওনাদের কথা মতো মুখে মুছে বসে পড়লাম কাব্যর পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম। তারপর ওনারা অনেক ভালো কথা বলল যে এই বাড়িটায় তারাই থাকে, তাদের খুব ভালো লাগে আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা। সব কিছু ঠিকঠাক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকলো না, ওনাদের বাড়ি ওটা হলে কালকে কোথায় ছিল ওনারা? আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল, তো রত বুঝে কাজ আছে কোনো? বিনিময়ে আমি কিছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। তবে আর যাই বলো না কেন, জায়গাটা খুব সুন্দর ছিল। দরজার কলিং বেল বাজতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? ভালো, তোরা? আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আর মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা,
ওরে ভাবি, ওরে বান্ধবী, ওরে বইনা, তুই আসছিস? হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথেই তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরলাম। এই তো আসছি বোন, বান্ধবী। জানো, তোরে এতগুলো মিস করছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর এত এত গল্প করব। ওকে। তারপর তানিশা চলে গেল। এরপর ভেতরে মামুনি বলে উঠল, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্যকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারা দিন এইটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিলাম আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার সাথে কথাগুলো শুনতে লাগলো। এদিকে কাব্য রুমের ভিতর পায়চারি করছে, কারণ মাইশা এখনও রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দিবে নাকি তানিশাকে? সব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা, মাইশা এখনও রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড বেগে রেগে গেছে। এতক্ষণ করছে কি তানিশার রুমে? এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্যের রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বকবক করতে যেয়ে এতটা সময় হয়ে যাবে বুঝতেই পারিনি। কখন এতটা বেজে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝেই হেঁটে চলে গেলাম রুমে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ ওপাশ করে ঘুম আসল না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎ কেন জানি এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎ কাব্যর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কিভাবে? ভয়ে তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলেই বুকের ভেতর ধক করে উঠত, কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝবো কী করে যে কাব্যকে ভালোবাসি আমি? এইসব আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরেই তো ধরছি। এতটুকু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙল কাব্যের। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যের কাছে। অবশ্য কাব্য অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা চাই তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুই আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি আমাকে। শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মেলে তাকালো মাইশা, কারণ সে কাব্যের বলা সব কথাই শুনতে পেয়েছে। তার মানে কাব্য আমায় ভালোবাসে, আর ভালোবাসেই কি তাহলে আমার বিয়ে করেছে? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভিতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজল। তার সাথে কাব্য বলা শেষের কথাটা শুধু সেই দিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ থেকে চোখ বুজে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজে আমার।
কারণ কাব্য ডাকছে আমায়। আমিও ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল। ওর তাড়াতাড়ি, ভার্সিটি যেতে হবে না নাকি? আমিও কাব্যর কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাবো তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিস যাব। ওকে এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎ মনে হলো, না আজকে ভার্সিটি যাওয়া যাবে না, আজকে সব সত্যি জানবো আপুর কাছ থেকে, না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটিতে যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন? এইমাত্রই তো বললি যাবি। না আসলে তানিশা আপু কালকে বলেছিল আজকে ভার্সিটি বন্ধ, আমি ভুলে গেছিলাম, তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল। ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে নিচে নামতেই দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামুনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামুনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বস। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করলো, আজকে তোদের কিসের বন্ধ রে ভার্সিটি? এই রে খাইছে, এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না আসলে একটা মশা কামড় দিল তাই। মশার কামড়ে কি এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে? না কিছু না। ওসব বাদ দে, কিসের বন্ধ তোদের ভার্সিটি? ওই তো ভার্সিটির স্যারেরা বলেছে বন্ধ, তাই তাই বন্ধ। কি ওটা কিছু না। আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে, তোমার অফিসে লেট হচ্ছে না। কাব্য আর কোনো কথা কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমার মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যে কেন বলেছিস? না আসলে আজকে ভার্সিটিতে যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যা বললাম। সত্যি বলছিস? আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? আর আমি মিথ্যা কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরলো না আপু, তারপর আরেকবার কল দিলাম আমি। কিচেনে কাজ করছে রিয়া। সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে ঢুকে ফোনে হাত দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশা। 10 বার কল করছি আপুকে, কিন্তু একবারও ধরলো না। তাই একরাশ বিরক্তি নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই বিয়ে করেছিল? এইসবের প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিয়েতেই আপুর নাম্বার দেখে তাড়াতাড়ি ফোনটা তুললে বললাম, হ্যালো আপু। বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল? শুধুই কি তোমার কথা রাখতে, নাকি অন্য কিছু? ধুরু কি লেখছে। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশাকে। হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া।
তারপর মাইশাকে বলে উঠল, আসলে সত্যি ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি। তাহলে? তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়। কাব্য তোকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। আপু, তোমার কথা শুনে রীতিমতো অবাক হচ্ছি। আপু আবারও বলে উঠলেন, কাব্য তোকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলেনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগেই যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার আর কাব্যের বিয়ে সে ছোটবেলা থেকে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনে প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে, আর কাব্য তোকে। আর আমাদের এই বিয়েটা আমরা তিনজনই জানতাম। তারপর কাব্যের প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ আর যে কোনো উপায় ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর, ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত, আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত। তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমরা। সরি রে। এতটুকু শুনেই ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যি আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোটবেলা থেকে। চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ার একটা ব্ল্যাক শার্ট, আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেমে পুরো লাউড স্পিকারে দিয়ে কুর্তা পায়জামা কালা কালা গানটা ছেড়ে উড়াধুরা নাচতে আছি আমি। কেন নাচছি জানা নেই, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার উপর উঠে উড়াধুরা বালিশ নিয়ে নাচতে আছি আমি। এই মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে এটা কাব্য ভাইয়ার রুম। হঠাৎই দরজার নক করলো কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিলাম আমি। এই রে, এর ভিতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি? এখন আমায় এই অবস্থায় দেখলে কি বলবে? তারপর রুমটার অবস্থা খারাপ করে দিয়েছি। এইসব ভাবনার মাঝেই দরজার ওপাশে তানিশা বলে উঠল, মাইশা, তুই রুমের মধ্যে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছিস তুই? আরে চুপ কর তো, কিছু হবে না। জামাই আসার আগেই আবার সব আগের মতো করে ফেলবো, আর কাব্য আসতে এখনও অনেক দেরি আছে। তাই চলো বেবি, লেটস ডান্স। এই বলে আবার গান ছেড়ে দিয়ে দুজনেই বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচতে আসছি। প্রথমে তানিশা রাজি হলেও পরক্ষণেই শুরু হয়ে গেল দুই বোনের নাগিন ডান্স। পাক্কা 1 ঘন্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার ওপরে থাকা বালিশ নিয়ে উড়াধুরা নাচতে আছি আমরা। এই মুহূর্তে বলতে গেলে দুজনেই পুরো পাগলি হয়ে গেছি। একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পাটি জমে বই, তুই এখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোক টোক নিয়ে আসি। ওকে তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল, আর আমি বিছানার ওপর দাঁড়িয়ে উড়াধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যেই তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকেই সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহেরি আঙ্কেলের গাওয়া ডিজে গানটা ছেড়ে উড়াধুরা হাসি, আর সাথে মাইশা তানিশার ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনেই অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে? আমি তানিশার দিকে বড় বড় করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা কেন বন্ধ করিসনি কেন? দোস্ত, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না, আমাকে। মানে? এতটুকু বলতেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাজে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম। কি শয়তান মেয়ে রে বাবা, আমায় একা ফেলে চলে গেল।
এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়ার জামা পরে আছি। এটা দেখে ভাইয়া রেগে যায়নি তো? আমি বিছানার উপর দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই।